আহারে বাহারে কলকাতার টিম আজকে এসে উপস্থিত হয়েছে গোলপার্কের গাস্তো ক্যাফে অ্যান্ড কিচেনে। আজকে আমরা এখানে লাঞ্চের এপিসোড করব এবং আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিখ্যাত মানুষ। তিনি কে ক্রমশ প্রকাশ্য, তার জন্য তো সঙ্গে থাকতে হবে আমাদের। পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখাবো আজকের বিশেষ অতিথি কে এবং তার সাথে তো গল্প আড্ডা হবে, সঙ্গে থাকুন। আপনাদের যার কথা বলছিলাম, যে বিশেষ মানুষটা আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তাকে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমাদের সাথে সেই গুরুদেব রয়েছেন যিনি শিখিয়েছিলেন এক্স ইকুয়ালস টু প্রেম, না আদার দেন শিলাজিৎ দা। দাদা কেমন আছো? সবার আগে আহারে বাহারে কলকাতার পেজে তোমাকে অনেক স্বাগত জানাই। আমরা এটা একটা ফুড রিলেটেড আমাদের একটা চ্যানেল। লকডাউনে আমি শুরু করেছিলাম এই চ্যানেলটা। তো লকডাউনে আমি একটা নতুন কিছু করবো ভেবে এই চ্যানেলটা, দেন দার্জিলিংটা পরে গেলাম। তার আগে আমাদের মানে স্পেশালি আমার মা খুব ভালো রান্না করেন। তো যেহেতু মা একজন হাউস ওয়াইফ, তো সবারই ইচ্ছা থাকে তার নিজস্ব প্রতিভাটাকে কোথাও একটা দেখানোর। তো ইউটিউব এর থেকে ভালো আর কোনো প্ল্যাটফর্ম হতে পারে না। তো আমি প্রথমে মায়ের কিছু স্পেশাল রান্না, যেগুলো খেয়ে আমরা আঙুল চাটি বলতে গেলে, সেই রান্নাগুলো মাকে দিয়ে রান্না করাতাম এবং শ্যুট করে করে পোস্ট করতাম এবং বন্ধু বান্ধবদের প্রথমে শেয়ার করেছি। হ্যাঁ, তো তারপরে সবাই দেখলাম অ্যাপ্রিসিয়েট করছে এবং অনেকে বললো তারা সেটা দেখে রান্না করেছে লকডাউনে ঘরে বসে এবং খুবই ভালো লেগেছে। তো আমি এইটা করেছি লকডাউনে। তুমি লকডাউনে বাড়িতে কি করলে? আমি দুটো একটা জিনিস কারেক্ট করে দিই। প্রথম কথা হচ্ছে যে তোমার মায়ের কথা যে তুমি বললে হাউস ওয়াইফ কথাটা তুমি বলছো, আমার একটু আপত্তি থাকে হাউস ওয়াইফ বললে। হাউস ওয়াইফ শব্দটা আমি ঠিক খুব একটা মানতে পারি না। ওনারা হচ্ছেন হোম মেকার। আমার এই শব্দটা অনেক বেটার লাগে এবং আমি হোম মেকার পক্ষে সওয়াল করিয়ে দিয়েছি। হাউস ওয়াইফ বললে মনে হয় উনি বোধহয় বাড়িতে বসে আছেন, কোথায় কিছু করেন, এরকম একটা ধারণা হয়ে থাকে, বিশেষ করে এখন যারা কাজ করে সেই সমস্ত মহিলাদের মধ্যে বা পুরুষদের মধ্যে কাজ করে। আমি জাস্ট প্রথমত বুঝে উঠতেই পারছিলাম ব্যাপারটা সবার মধ্যে, যে এটা কি, এটা কি সত্যি ঘটছে। এবং কিছু কিছু টার্মস যেগুলো আমাদের কাছে আননোন, যেমন লকডাউন, এই ধরনের টার্মস গুলো সত্যি মানে পরিচিত নেই, হোম কোয়ারেন্টাইন, এই নামগুলো। এবার সেই সব ব্যাপারগুলো বুঝতে বুঝতে আমরা যারা 60 বা একটু আর্লি 60s 70s 60 বলবো যারা জন্মেছি, তারা আমরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে গেছি এবং গোটা পৃথিবীর টেকনোলজিটা যেভাবে বদলাচ্ছে সেভাবে অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করেছি নিজের চোখে। যেমন ছোটবেলায় নকশাল পিরিয়ড বলে আমাদের যে একটা সময় যেটা কাটিয়েছি, সেই সময়টা আমার তখন বয়স হচ্ছে 65, আমি বর্ন, তো 70s এর সময় বয়স 4-5 বছর ওরকম ধরে বয়স। ব্ল্যাক আউট যখন হয়েছে তখন সেই সময় কাটিয়েছি আমরা। সেই মোমের রেকর্ড, তারপর ডিস্ক, তারপরে ক্যাসেট, বাড়িতে রেডিওর পর তারপর টেলিভিশন, এক একটা করে ধাপ আমরা দেখে 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 এসছি। তো এই মরকটা আমাদের দেখা বাকি ছিল। এই যে একটা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে এরকম একটা, শুনেছি অনেক ছোটবেলার বহু ঘটনা শুনেছি, বন্যা এক্সপিরিয়েন্স করেছি আমরা কলকাতাতেও, কিন্তু এইটা আমরা আর একটা জিনিস দেখে গেলাম। ভাবতে পারি মানে এই সময়কার ঘটনা যখন আমরা পরবর্তী জেনারেশনকে শোনাবো, তারা হয়তো সেই আমাদের মা ঠাকুমারা যেরকম গল্প শোনাতেন সেরকম হয়তো গল্পর মতনই শুনবেন, যেরকম একটা ঘটনা ঘটে গেছে। এবং এই সময়টাতে মানে হয়েছে কি, আমার তো অনেক জিনিস আমি মেলাতে শুরু করেছি এই সময়, যে আমি যে যে জিনিসগুলো ভাবছিলাম সেগুলো কি ভুল ভাবছি। যেমন ধরো আমি অনেককে দেখলাম এই সময়টুকুতে রিয়েলাইজ করলো, পরে রিয়েলাইজ করবে কিনা জানি না, পরে তারা আবার এটা মনে রাখবে কিনা জানি না, যে আমরা যা যা ভাবে বেঁচে আছি সেটা
অনেক জিনিস আছে তার মধ্যে যে জিনিসগুলো আমাদের আসলে দরকার পড়ে না, কিন্তু আমরা তার পেছনে ছুটি। জামা বলো, কাপড় বলো, ফ্যাশন বলো, এটা বলো, ওটা বলো, নানা রকম সেটা। এবং আর একটা জিনিস যে অনেক জিনিস যেগুলো অতি প্রয়োজনীয় জিনিস, যেটুকু হলেই আমাদের হয়ে যায়, তো একটা জামা বা একটা প্যান্ট। আমি একটা জিন্স বোধহয় দু বছরে একটা জিন্স কিনি আমি। ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি এটা আমার খুব সুন্দর, মানে 8-10 বছর হয়ে গেল জিন্স। তুমি তো নিজেই করেছো। হ্যাঁ, নিজে করি। তো এইরকমই মানে আরো অনেক জিনিস আছে যেগুলো মনে হয়েছে আমাদের এই সময় বোঝা গেছে, যেগুলো না হলে হতো। তার মধ্যে একটা হচ্ছে গান। আমার আচ্ছা, কেন? কারণ সেই ছোটবেলার গল্প প্রতি একটা পড়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে দুর্ভিক্ষের দিন যখন আসবে না, তখন কেউ ম্যাজিক দেখার জন্য পয়সা দেবে না। মানুষ তো পেট বাঁচাবে, একদম। তারপর তো মানুষ অন্যান্য কিছু পাবে। যে কটা আমাদের নিড আছে সেই নিডগুলোর বাইরে তারপর তো বেরোবে। তো শিল্পী বা এই সমস্ত আমাদের মতো কিছু মানুষ, প্রফেশনালস, তাদের যে টেরিবল কন্ডিশন হবে এটা আজ পাচ্ছি, আমি বুঝতে পারছি। এবং তখন অনেকেই আশাবাদী ছিল যে এর মধ্যে এটা হয়ে যাবে, ওর মধ্যে এটা হয়ে যাবে। আমি বুঝতে পেরেছিলাম, এখন বুঝতে পারছি যে চাপটা সাংঘাতিক। তবে যদি মানে আমি যেগুলো প্র্যাকটিস করতাম, পরে দেখলাম কোভিড এর সময় এসে সেটা করলে প্লাস আরো কিছু কাজ করতে পারতো। যেমন আমার বাড়ির কাজ, আমি শুধু না, অনেকেই বাড়ির কাজ যে একটু আধটু আমরা করতে পারি। আসলে আমরা সবাই ব্যস্ত থাকি, টাইমই দিতে পারি না বাড়িতে। কিন্তু যে টাইম দেয় সে যখন দিচ্ছে না, তখন আমাকে টাইম বের করে নিজের জিনিসটা করতে হবে, নিজের কাপড় কাচতে হবে, নিজের রান্না করতে হবে, নিজের এটা করতে হবে। এই রিয়েলাইজেশনটা প্রচুর। এই সময়টাতে আমি যেটা করতে পেরেছি, আমার একটা ট্যাব ছিল, সেটাতে ট্যাবটা আমি নিয়েছিলাম কাজ করবো বলে, বিভিন্ন রকম এটা সেটা ভেবে টেবে কিনেছিলাম, যেটা আমার ছেলেরই বেশি কাজে লাগছিল। তো ওটা আমি হাতে পাওয়ার পর ওতে গারাজ ব্যান্ড বলে একটা সফটওয়্যার আছে, তাতে মিউজিক তৈরি করা যায়। তো এইটা আমার খুব এই সময়টা একদম অবসেসড হয়ে আছি টিল ডেট। লেখাটা হয়তো হয়নি, কিন্তু এই গারাজ ব্যান্ড নিয়ে, সাউন্ড নিয়ে নানা রকম যতটুকু খেলনার মতো খেলতে খেলতে আওয়াজ তৈরি করে, সেটা এই সময়টা আমি বাড়িতেই ছিলাম। মোস্ট অফ দ্য টাইম বাড়িতেই ছিলাম। খুব একটা দুটো রেয়ার কেস যেগুলো বেরোতে ছিল। তোমাদের এখনো এই অনুরোধটা পারলাম না, কুণাল যেভাবে বললো এলাম। খুব রেস্ট্রিক্টেড ওয়েতেই আছে, কিন্তু ক্রিয়েটিভলি ভীষণ মানে গর্ভ অবস্থা বলে না, পোয়াতির সময় বিভিন্ন প্রজেক্টস, বিভিন্ন জিনিস মাথায় আসছে, আর মনে হচ্ছে যে কত কি বাকি রয়ে যাচ্ছে করার। এখন পর্যন্ত কত কি ভেবে রেখেছি, সেগুলো সব শেষ করতে পারবো তো এই জীবনে। তো কথায় কথায় যখন মায়ের কথা উঠলো, তো তোমার মায়ের হাতে তোমার একটা দুটো একটা ডিশ বলো, যেটা মানে যখন মানে দুপুরবেলা রান্না হলে তোমার 11টা-12টা থেকে খিদে পেয়ে যেত, এরকম ব্যাপার একটা, যে ওইটা মা করছে, খিদেটা আগে পেয়ে যেত। আমাদের খাদ্যাভ্যাসটাই অন্যরকম ছিল। আচ্ছা, আমার ছোট, তোমার আগের জেনারেশন যারা একটুখানি নিয়েছে তার বুঝে, আমাদের খাদ্যাভ্যাসটাই অন্য ছিল। আমাদের খুব মিনিমাল খাবার ছিল। আমাদের বাড়িতে, একটা অ্যাভারেজ বাঙালি বাড়িতে, আমি দু তিন রকম ফেজ কাটিয়েছি। তার কারণ হচ্ছে আমার দাদু বড় লোক ছিলেন, কিন্তু আমার বাবা বড় লোক ছিলেন। এবার দাদু বড় লোক ছিলেন, দাদু একটা বড় পোস্টে কাজ করতেন, সেইটার একটা অবস্থা দেখেছি। তারপরে আবার আর একটা ফেজও দেখেছি, যখন মানে বাড়িতে হয়তো রোজ মাছ খাওয়া এফোর্ড করতে পারা যাচ্ছে না, সেটাও দেখেছি। আমাদের সময় একটা ডিমকে আমরা অর্ধেক করে খেতাম, অর্ধেক করে সেটা খেতাম, সুতো দিয়ে কাটা হতো। তাতে মনে হয় আনন্দটা বেশি ছিল। না, বেশি কম নয়, আনন্দ পেতাম। এবার কিরকম ছিল, মানে আমার চুল যদি যেদিনকে চুল কাটতে যাবো, আমাদের লোভ দেখানো হতো। মা বলতো আজকে একটা মুরগির ডিমের হাফ বয়েল মুরগির ডিম কিন্তু খেতে পারি, মানে দ্যাট ওয়াজ লাইক অনেকটা আমাদের কাছে। রবিবার দিন একটা দিন আমাদের মাংস হতো, মাংসের ঝোল, মানে দুবেলা হলে মানে
রোববার দিন আমরা মাংসের ঝোলটা যখন হবে তখন ধরো আমরা বাড়িতে 11-12 জন মেম্বার, বাড়িতে ঠাকুরও ছিল, তো এও ছিল, কিন্তু রান্নাটা হতো সেদিনকে ঠাকুমা মা মিলে রান্না হতো রোববার দিন। এবারে ঠিক দুপুর হয়ে গেল, এবার রান্নাটা যে চাপানো হলো, যে ফার্স্ট কষাটা মানে ওয়েল ডান নয়, হ্যাঁ হাফ ডান মাংসটা, সেই খাসির মাংসের এক পিস টেস্ট না করলে ঠিক হবে না। মানে ওই এক বাটি খাওয়ার থেকে ওই একটা টেস্ট, তার মজাটা আলাদা। ওরা ছোট কাকা ঢুকলে তবে হবে আর কি। ছোট কাকা আসবে, এসে একটা বাড়িতে নেবে, একটু সাইডে একটু হালকা নুন রেখে দিল যদি বাই চান্স নুন, ঝোলটা টেস্ট করা হলে এইটুকু একটা কুচি মাংস পেলাম। তখন দুপুরবেলা আমাদের রেডিওতে কিছু অনুষ্ঠান হতো যেগুলো খুব আমরা শুনতাম। মা একটা আলুর দম করতো, ফ্যান্টাস্টিক ওটা আলুর দম, ঝাল একদম লাল ঝাল আলুর দম। মা এখনো বিভিন্ন রকম রান্নায় মানে এক্সপেরিমেন্ট করতে থাকে। তুমি যখন তোমার মাকে জন্য আমি বলছিলাম মাকে যে একটা ব্লগ করে মা বসে কি করবে। তো এখন আমার মাকে আমি কিছুদিন আগে হলো একটা অ্যান্ড্রয়েড ফোন আমি দিতে পেরেছি, তো সেটা সুবাদে তো আমার জীবন ঘেটে গেছে। সকাল থেকে গুড মর্নিং 3টে, গুড নাইট 4টে, বাবা কেমন আছো থাকে। হ্যাঁ, আর মা এখন ইউটিউব জেনে গেছে, মা এখন এসব জেনে গেছে, দেখে খাবার টাবার ইউটিউব দেখে করছে। এই জানতে পারলে তোমার সঙ্গে সে তো অবশ্যই দেখবেন যে কি হচ্ছে কি না হচ্ছে, সেসব করবে। আর তো তার থেকে মা এখন বিরিয়ানি করে। আচ্ছা, হ্যাঁ, মা বিরিয়ানিও রান্না করে। ইনফ্যাক্ট বিরিয়ানি রান্নাটা এখন বাঙালিরা আমরা মানে ধরে ফেলেছি। মোরলেস বাড়ির বিরিয়ানিটা খারাপ মানে ঠিক বলতে বলা যাবে না। শুধু বাড়ির নয়, ধরো যে সমস্ত ঠাকুররা আমাদের এখানে রান্না করতেন তারা মেজরলি তো উড়িষ্যা ছিল। সমস্ত পাইস হোটেলে গেছে, আমাদের বাড়িতে চল ছিল নিমন্ত্রণ হলে তখন কেটারিং এর কোনো গল্পই ছিল না, ভাবাই হতো না, নিজেরা বাজার দোকান করে ঠাকুরটা কে করবে। সুখদেব ঠাকুর আছে তো খোঁজ নেই, সুখদেব ঠাকুরকে খোঁজ নেওয়া হলো, সুখদেব এলো, সুখদেব এসে মেনু বলে চলে গেল, কি হবে মেনু এই করুন আলোচনা সরগরম, বাড়িতে 1-2 মাস ধরে ওটাই চললো। বাবা বললো যে আমি কিন্তু মাছটা ওজার থেকে নিয়ে আসবো, ভেটকিটা নিউ মার্কেট থেকে। বড় কাকু বললো আমি কিন্তু হাজির থেকে নিয়ে আসবো, অথবা ইনসান থেকে মাটন আসবে, তখন ইনসানের দোকানে ছিল। আর রেওয়াজি মাংস হবে কিন্তু ছোট মাংস হলে বলে বড় মাংস থাকবে, এইসব নানা বাড়িতে। আমি খুব এই যখন আমার কোনো অনুষ্ঠান হয় তখন আমিও সেইভাবে করার চেষ্টা করেছি। কেটার আমি এখনো পর্যন্ত সেভাবে নিলেও আমি নিজে খুব ডিজাইন করে একটা খাবার টাবার বিভিন্ন রকম করেছি। এই যে বাংলা খাবারের চল, আমার মনে হচ্ছে আমার ছেলের মুখে ভাতের সময় আমি বলেছিলাম যে মুখে ভাত হচ্ছে ভাত খাও, তো সবাই বলে ভাত কি খাবে, তখন সবাই ট্রেন্ড উঠেছে কুলচা ফুলচা আসতে শুরু করেছে, অদ্ভুত একটা ফিউশন শুরু হয়েছে, চাইনিজ চিলি চিকেনের সঙ্গে কুলচা খাচ্ছে, এটা হচ্ছে তো ভালো লাগছে, কারণ খারাপ লাগছে সেটা তো কিছু করার নেই। তো সেই সময় একটু বিরিয়ানিও ঢুকে পড়েছে বিয়ে বাড়িতে, বেগুন ভাজা, লুচি, লেবু, নুনের কলা পাতার উপরে যে একটা গন্ধ সেটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন আমি বললাম যে না, আমি ছেলের মুখে ভাতে ভাতই খাওয়াবো ওকে, আর মাংস খাওয়ানো, মাছ খাও, সেটা তুমুল হলো। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং করেছিলাম, তেলকই করেছিলাম। আচ্ছা, আমাকে বলছে তেলকই, আমি হ্যাঁ তেলকই করতে হবে, এটা হয় না চট করে এরকম। নিমন্ত্রণ বাড়িতে তেলকইটা ডিফিকাল্ট, ভয় পায়, কাঁটা আছে লোকে, বাট পিপল দারুণ, তারা মজা পেয়েছিল, খেয়েছিল। আমার খাওয়াতে খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, খাই কম কিন্তু সব খাই। ফিগারটা মেনটেন করার জন্য কি কম খাচ্ছ? ফিগার মেনটেন ঠিক না, মানে এটা আমার ইনবিল্টি আমি দেখেছি, আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে আগে ধরো আমি যখন চাকরি করতাম সেই সময়ের কথা মনে পড়ছে, বা তার আগের স্টেজের কথা মনে পড়ছে। আমি ব্রেকফাস্টে খেতে যাও, খেলা যদি আমি বলি হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিকের সময় তখন রেগুলার ক্রিকেট খেলতাম। তো সেই সময় আমার মনে হয় সকালবেলা গিয়ে ক্রিকেট খেলে এসে 8-10টা বাসি রুটি আর খানচাড়ের জিলিপি ব্রেকফাস্ট, তো
আরামসে ছিল। বাড়িতে লুচি হলে 25-30টা লুচি তো আমি খেতাম। আর আমি যতদূর জানি আমি তুমি ভাত খেতাম এখনো না। কি ব্রেকফাস্টে লুচি তরকারি আর মাছ ভাজাটা মনে হয় এখনো লুচি তরকারি চলছে। মাছ ভাজা কি পাউরুটি মাছ ভাজা এরকম এটা আমি পছন্দ করি। আর গ্রীষ্মকালটা গোটাটা আমি একটু চিড়ে দই আম এটাই আমার কন্টিনিউয়াস খাই, মানে কারণ আমটা তো আর পাবো না, তো ওটা আমি খুব এনজয় করি। ফ্রিজে ঢোকানো থাকে প্রায় সকাল থেকে শুরু করে আমার বিকেল পর্যন্ত ওই ওই একটা বড় বল থাকে, তাতে আমার ঠান্ডা আম চটকে চিড়ে দিয়ে করে দেয়, ওটা আমি একটু 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 করে খেতে থাকি, ওটা ভালোবাসি। নাহলে অন্য সময় আমি মাছ ভাজা লুচি রুটি, লুচি তো একটা সময় রেগুলার রোজ লুচি খেতাম। সকালবেলা তো খাবারটাতে আমার টাইম দিতে ইচ্ছে করে না, মানে আমি যখন কাজের মধ্যে থাকি, যদি বাড়িতে না থেকে বাইরে থাকি তাহলে সেটা রেগুলারাইজড হয়। আচ্ছা, মানে ধরো বাইরে যদি আমি কাজ করছি কোনো শুটিং এ বা রেকর্ডিং এ, তাহলে তার ডিসিপ্লিন ডিসিপ্লিন অনুযায়ী খেতে হবে, খাবারটা ঠিক টাইমে। আদারওয়াইজ আমি যখন থাকি আবার তখন মনে হয় কোনো রকমে মানে ওই যেটুকু আমি কাজ করতে গিয়ে পাই বাড়িতে ওই টাইম পাই না, তখন এমন একটা জিনিস এটা ট্যাবলেট খেয়ে নিয়ে ভালো হয় যে খেয়ে নিলাম ব্যাস। রাতে একটা সময় ওই খাওয়া দাওয়া হলে জাস্ট ডিনারটা এখন নিজেও মাঝে মাঝে রান্না করি, সঙ্গে কেউ থাকলে একসাথে রান্না করি, তো ওই রান্না টান্না করতে করতে এক দু প্লেট হুইস্কি কিংবা বাংলা খেলাম, হ্যাঁ, আর তারপর খাবারটা জাস্ট অ্যাপিটাইজারের মতো করে রান্না করতে করতে খেয়ে শুয়ে পড়লাম, দ্যাটস ইট। তারপর রাত কাজ করি। তো এতক্ষণ অনেকটা কথা হলো, এবার একটুখানি না খেলে চলবে না। তো আফগানি মুর্গ দাদা তুমি খেয়ে বলো কেমন। আমি তো তুলে নিয়েছি। হ্যাঁ তুমি খেয়ে বলো। সফটি। তো খেতে খেতে আমরা আর একটুখানি আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে লকডাউনের মধ্যে তো কোনো শোটো আমাদের তো কিছু আমরা তোমার দেখতে পাইনি, সবই বন্ধ ছিল। তো এই পাগল জনতাকে তুমি কতটা মিস করেছো, মানে যাদের চিৎকার তোমার কান সবসময় গম গম করে আর কি। মানে একটা শিল্পীর সঙ্গে যখন জন্মায় তখন তার সাথে একটা যুক্তি হয়, তাই হচ্ছে শ্রোতারা, যে দুজন মিলে একে অপরের দেহ আত্মার মতো। আর আমরা যদি না থাকি কিছু এসে যাবে না পৃথিবীর। শিল্পী যদি একজন কেউ না থাকে এসে যাবে না, আর একটা শিল্পী আসবে। কিন্তু শ্রোতারা যদি না থাকে, দর্শক যদি না থাকে, শিল্পী কে? তো এই আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে 1-to-1 আমি যেরকম ভাবে পারফর্ম করি, আমি মানুষের হাত ধরতে পছন্দ করি, হ্যাঁ, তার ঘামে ঘামে নিজের ঘামে মাখামাখি হয়ে যায় আমার। সেইটা থেকে দূরত্ব, অনলাইনে বসে কিছু শো করেছি, তার ডিফারেন্স তো আছে। একটা ইন্টারাকশনের নেই, এই আঁচও নেই, ওই আঁচও নেই, দুটো আঁচেরই অবস্থা খুব খারাপ। ন্যাচারালি একটু খারাপ তো লাগছে। তো তুমি বলছিলে যে তুমি এখন টুকটাক মাঝে মধ্যে রান্না বান্না করছো, তো আমি করো, তা তোমার এমন একটা ডিশ তুমি একটুখানি বলো যেটা খেয়ে তুমিও মজা পাও, আর অন্যরা যারা খায় তারা বলে শিলাদা তুমি আবার একদিন রাঁধো, যদি কিন্তু অবশ্যই ডেকো একবার। আমি ইনিশিয়ালি আমার জীবনের রান্নার শুরুটা, the first day I started cooking, আমি তখন মুম্বাই, আমার কাকা থাকতেন মুম্বাই, তো ওনার কাছে গেছি ছুটি কাটাতে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে, ইট ওয়াজ 1984। তো কাটাতে গেছি, কাকারা ওখানে চেম্বুরে একটা জায়গায় সবাই যারা চাকরি করতেন তারা মিলে এক একটা করে মেস করে থাকতো, ফ্ল্যাট শেয়ার করতো, রুম শেয়ার করতো ফ্ল্যাট। তো আমি গেছিলাম সেখানে দুটো ফ্ল্যাটে আমার 6 জন কাকু এবং কাকু আর সব বন্ধুরা কলিগসরা তারা থাকতেন। তো একটা দিন এরকম হয়েছে, রান্না বান্না সবকিছু ওদের বাই এসে করে দিত। একটা দিন এমন হচ্ছে বাই আসে, আর ফার্স্ট টাইম আমি লাইফে, আমাদের বাড়ি রান্নাঘর অত গোছানো ছিল, ফার্স্ট টাইম লাইফে
ব্যাচেলার্স একটা কোয়ার্টারের মধ্যে সুন্দরভাবে সমস্ত মশলা টসলা সব দেখতে পাচ্ছি, চাল আছে, ডাল আছে, অমুক আছে, তমুক আছে, স্কোয়াশের বটল আছে, এইসব কিছু করে। তো আমি দেখলাম কি খাবো, তো খেয়ে দেখলাম যে গতদিনের খানিকটা ভাত আছে, আচ্ছা, আর মশলা তো প্রচুর, কিছু কমই নেই। তো আমি সঙ্গে সঙ্গে মাথায় চললো, আচ্ছা আজ রান্না করে খাই নিজের জন্য নিজে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই কুকড। এবং ওই ভাতটা নিয়ে আমি একটা ফ্রাইড রাইস মতো করেছিলাম, একটু ঘি দিয়ে ওখানে বাদাম পেলাম, বাদাম দিয়ে নিজের মনের মতো যা ছিল সেই দিয়ে ম্যানেজ করে। এবার আমার রান্নার এটাই গল্পটাই এরকম, যে কোনো জিনিসই, যে কোনো রান্না ইটসেলফই তো খেতে ভালো, যে কোনো একটা পদ। খাসির মাংস কাঁচা কেউ খায় না, আমি ট্রাই করেছিলাম। বা তাই? কাঁচা সেটা কবে? ছোটবেলায় ভাবতাম, মা একটু রান্না এদিক করতে বেরিয়েছে, একটু চাপিয়েছে, গন্ধ বেরিয়ে চিবিয়ে 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 তাকে শেষ করবো। শেষ আর হয় না। জোরও ছিল, হাড় কামড়ে পাউডার করে দিতাম। খাসির মাংস খেয়েছি, বন্ধুরা প্লেটটা সাজিয়ে রেখেছে, যেটা দেখাবো, এটা হাড়ে একটা হাড় ছিল, চিবোতে হেবি ভালোবাসতাম। যাই করি একটা এক্সপেরিমেন্ট চলে, এবং তার উল্টো গল্প আছে। আচ্ছা, সেটাও শুনবো। আমি খাসির মাংস একদিকে চিকেন করলাম, আমি গ্রিন চিকেন করবো। আচ্ছা, তো আমি একটাও কিছু ইউজ করবো না যেটা সবুজ নয়, আচ্ছা, সব সবুজ জিনিস দিয়ে করবো। পেঁয়াজ করলি, গাছ পেঁয়াজটা, পালং শাক, হ্যাঁ, সর্ষের শাক, সবুজ সবুজ যা যা পাওয়া যায় সব দিয়ে আমি রান্নাটা করে সবুজ করে করবো। কারণ আমি দেখেছি পাঞ্জাবিরা শাক মাটন করে আছে, তো ওরকমই হবে কিছু একটা বলে আমি চিকেনটা স্টার্ট। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্ট, চেটে পুটে খেয়েছি। সেদিনকে এটা করার পরে মনে হয়েছে যে মাটনটা এবার করবো, এরকমই করবো। সেদিনকে আমি পায়তারা করতে গিয়ে বাড়িতে হোয়াইট ওয়াইন ছিল, রেড ওয়াইন ছিল, আমার কি মনে হলো হোয়াইট ওয়াইন দিই, এই পরিমাণটা খেলো হয়ে গেছে। এই যে পরিমাণ খেলো হয়ে গেছে, ওই পাকানোর সময় ওর ওই ওয়াইনটার আর এটার গন্ধটা একটা রিচ একটা গন্ধ, এটা হয়েছে প্রায় সেটা টক হয়ে গেছে। ধনে পাতাও দিয়েছিলাম সবুজ বলে। এবার এক বন্ধুকে নিমন্ত্রণ করেছিলাম, সে খাওয়া, দ্যাট ওয়াজ দ্য মেন ডিশ। ভাতটা হবে, ওটা পুরো চাপে পড়ে গেছে। চাপে মানে ওটা আর কিছু নেই, আমাদের তখন কোনো আইটেম নেই, কিছু নেই, ওটাই শুরু, ওটাই শেষ, ওটাই শুরু, ওটাই শেষ। জলে ফলে ধুয়ে টুয়ে ছোটবেলায় বন্ধু বান্ধব বলে বিয়ে বাড়িতে ঝাল লাগলে মাংস যেমন জলে ধুয়ে খেতাম, সেইটা। দাদা, তোমার তো অগণিত মানে ফ্যান্স যারা অল ওভার দ্য ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে, তো কোন একটা ক্রেজি ফ্যানের গল্প যদি একটু আমাদের বলো, মানে যার কথা শুনে বা যার কোনো কিছুতে মানে তুমি জাস্ট মানে বলতে গেলে ছিটকে গেছো, মানে এরকম কোনো ক্রেজি ফ্যানের যদি গল্প বলো, যেটা আমাদের সবাই কোনোদিন শোনেনি। মানে তোমার সাথে যত ইন্টারভিউ হয় সবাই তোমার সম্পর্কে জানতে চায়। আজকে একদম তোমার হিসেব থেকে শুরু করেছি, তোমার ছোটবেলাকার গল্প করব, যতটা তুমি তোমার মতো করে একটা গল্প বলো, যেটা তোমার মানে খুব মানে বলতে পারো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা কোনো ক্রেজি পাগল ফ্যান। সবাই পাগল ফ্যান প্রচুর দেখেছি, সংখ্যায় বলতে পারবো না। এবং যতবার তাদেরকে দেখতে পেয়েছি, করেছি, কিছু কিছু সময় বিরক্ত হয়েছি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা খুব প্লেজার। একটা ফ্যান যেমন বলছি, ছেলেটা নেতাজি ইন্ডোরের উপরে কর্ডন থেকে লাফিয়ে পড়লো। এটা কত সালের কথা বলছো? এটা হচ্ছে 1995-96 এর কথা বলছি। আমার জীবনের প্রথম দেখা, মানে আমারও যেরকম ভক্ত হতে পারে, আমি তো অতটা তো ভাবিনি। একদম, হ্যাঁ, পাড়াতেও ভক্ত ছিল, অফিসেও ভক্ত ছিল, কলেজেও ভক্ত ছিল। আমাকে অনেকে ভালোবাসতো, পছন্দ করতো, প্রিয় ছিল। কিন্তু ওই ওপর থেকে ও যে অতটা ওপর থেকে একটা ছেলে যে লাফিয়ে তার পায়ে চোট পেল, হ্যাঁ, ইন্ডোরের ওপর থেকে, যেরকম একটা হাওড়ার কোনো কলেজের শো ছিল। তো আমি যখন ফিরছি, ফেরার সময়টা বেশি হয়, যাওয়ার সময় অত তখন লোকে অনুষ্ঠান দেখার জন্য থাকে, যে অনুষ্ঠানটা শেষ খুব মিট করতে চায় লোক।
তো দেখি একটি ছেলে, সে আমরা একটা অনেকটা শো পেরিয়ে আসার পরে হাইওয়ের পাশে একটা জায়গায় এসে দাঁড়িয়ে জাস্ট ঠিক করছে পরের গাড়ি টাড়িগুলো আসবে এরকম ভেন্যু থেকে। তো ভিড়ের মধ্যে দিয়ে মেলা ভিড়টা ভেঙেছে, এরকম করতে করতে আসছে, দেখতে ছেলে দেখি হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো আমি তাকে দেখেছি, সে গাড়িটা দেখেছি বলে দাঁড়িয়ে পড়েছে। ঠিক আছে অভ্যস্ত, হ্যাঁ বলো ঠিক আছে, কথাবার্তা, দাদা ভালো আছে, এই করছো, তারপর হ্যাঁ খুব ভালো লেগেছে শো, এটা সেটা। বললাম তুই কোথায় যাচ্ছ হাইওয়ে ধরে? তো না আমার তো বাস টাস কিছু নেই। তাহলে তুমি বাড়ি কত দূরে? বেশি না, 11 কিলোমিটার। বাপরে বাপ। মানে তুমি 11 কিলোমিটার যাবে এখন? হ্যাঁ যাবেও, এবং ওর যে রুট আমার রুটও নয় যে আমাকে পৌঁছে দেবো। এরকম ক্রেজি লোকও দেখেছি, এরকম মেয়ে দেখেছি। রাত্রিবেলা শো করছি বেহালাতে, তখন শো অনেক রাত করে হতো, আমার স্টেজ 1:45, 2:30 সময় মেয়েটি একটি মিনি স্কার্ট ফিনি স্কার্ট পরে ঢুকে যায়। আবার সে লাল রঙের মিনি স্কার্ট, লাল শর্ট ড্রেস, হাই হিলস, স্টিলেটো ফিলেটো, পুরো এলাকা পুরো শোর, মানে কাকে দেখতে। আর সে বাইরে থেকে চিৎকার করছে, ওখান থেকে চিৎকার করছে, আমার সাথে আলাপ করেছে। আমি বলছি বাড়ি ফিরবে কি করে? বলছি বাড়ি চলে যাবো। 3:15 বাজে। আমার তখন একটা মারুতি ভ্যান ছিল জীবনের প্রথম, আমি ভ্যানটা নিয়ে ফিরছি, বেহালা থেকে বেরিয়ে রাস্তা শুনশান, আমি দেখি মেয়েটা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। আমি তখন, এবং সব থেকে বড় কথা, আমার ম্যানেজার বলছে ছাড়ো তো, ম্যানেজার বলছে ছাড়ো ছাড়ো ছাড়ো, রাত্রেবেলা কেন তুমি এ করছো? মানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ছেলে হেঁটে গেলে তাও ঠিক আছে, সেই মেয়েটা এরকম ভাবে যাচ্ছে, আর দেখি ও হাত দেখি লরি ফরি থামাচ্ছে, বুঝতে পারিনি আমার গাড়ি তোমার সামনে হচ্ছে, তুমি তো অ্যাভয়েড কখনোই করতে পারো না। সেটাই। তো আমি তাকে তুলে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওখানে তুলে আমার এ করি একটুখানি গিয়ে বাড়ি পৌঁছে দিয়েছি। এরকম দেখেছি আরো কত ক্রেজি লোক। আমি অটোগ্রাফ দিলে তখন বলতাম যে 1 টাকা করে নেব। আমি যখন সেলফি তুললে আমাকে বলি যা খুশি ডোনেট করবে নৌকার জন্য, তখন নিতাম। একটি ছেলে বহরমপুরের দিকে কোথাও শো করতে গেছি, ও জানতে পেরেছে 1 টাকা করে নেব। ছেলেটা, আমি ওখানে শো এর আগে 1.5 ঘন্টা ছিলাম, ও দেখছি মাকে এক এক করে ফোন করছে আর ওর বাজেট বাড়াচ্ছে। একটা গোটা বড় ডায়েরি দিয়ে 100টা অটোগ্রাফ লিখেছিল আমার। বাপরে বাপ। এবং প্রথম অটোগ্রাফটা দেওয়ার সময় আমি একটা সুন্দর করে একটা ছবি এঁকে, মানে নিজের মতো সুন্দর করে চেষ্টা করেছি, একটা স্কেচ করে দিয়েছি। ও একটা করে দিই। তারপরে দেখি মা আমার একটা দেবে, হ্যাঁ আপনি 25টা করে দিন। গোটা কথা আমাকেও 1 টাকা দিচ্ছে, আমাকে করতেই হবে। আমার মনে হয় যে 100টা অটোগ্রাফ আমাকে দিয়েছে, ছেলেটি করিয়েছিল। এবং প্রতিটি পাতাতে আবার, যেহেতু আমি ভ্যালু ফর মানি, অফকোর্স তুমি যখন টাকা দিচ্ছ আমাকে অটোগ্রাফ দিচ্ছ, তো আমি যত্নে বসে বসে নয় করে 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 আমারও ভালো লেগেছিল। রাত্রিবেলা ট্রেনে করে ফিরছি, ট্রেনটা বর্ধমানের পরে ফাঁকা হয়ে গেছে, আমি একাই আছি। গেছিলাম বোধহয় দেশের বাড়ি, ফিরছি। একটি ছোলাওয়ালা, সে ছোলা বিক্রি করছে, তার একটু আগে আমি ট্রেনে উঠে ঝালমুড়ি মশলা মুড়ি তো খাবোই, খেয়েছি, পেটটা ভর্তি হয়ে গেছে। তো ওই যে তারপর বলছে যে আপনি একটু ছোলা খাবেন? তা না খান না, একটু খান। না মানে আমি এখন খাবো না, আমি একটু আগে ঝালমুড়ি খেয়েছি, খান না। তো অনেকে আছে একটু ডিস্ট্রেস সেলিং করে, আমার সেটা কখনো পছন্দ হয় না। তো উনি বলছেন যে না খা, তো ফাইনালি আমি বলছি আচ্ছা ঠিক আছে দিই। তো বলতেও ফাঁকাই ছিল কম্পার্টমেন্ট, বেশি ওর মধ্যে তৈরি করে দিয়েছে। ওরে যেই আমাকে খাবার দিয়েছে, দিয়ে আমি দুটো মানে ধরে আছি, খাবো বলছি, বলে একটু খান, খেয়ে দেখুন। তাহলে তো এইমাত্র খেয়েছি, বলতে আমি ওয়ালেটটা নেবো বলে পকেটে হাত ঢুকেছি যে পয়সাটা দেবো। তো না পয়সা লাগবে না। পয়সা লাগবে না কিসের জন্য? বলছে না আমি আপনাকে ওটা ভালোবেসে খাওয়ালাম, আমি ওটা আলাদা করে স্পেশাল করে আপনার জন্য তৈরি করলাম, আমার একটাই ডিমান্ড। রে কি চাই? বলছে আপনি কোনোদিন একটা হিন্দি গান রেকর্ড করবেন? আমি আপনার খুব ভক্ত,
একটা হিন্দি গান রেকর্ড করুন, আমার মনে হয় আপনার দ্বারা হিন্দি গানটা হবে, আপনার যা গলার আওয়াজ আছে। সো আই মেড ফ্যান্স লাইক দ্যাট। তারপরে কি তুমি ট্রাই করেছিলে? ট্রাই করছি। আচ্ছা, মানে আসছে ক্রমশ প্রকাশ। ট্রাই করছি, আস্তে আস্তে ওদিকে কাজের জন্য হচ্ছে, যোগাযোগ হচ্ছে। তো নজরুল মঞ্চের শো, ডোম জুড়ে শো করতে গেছি, ইউনিয়নে বসে আছি, একটি মেয়ে এসে ফারাস করে আমাকে চুমু খেয়ে চলে গেল, আমি কিছু বোঝার আগে। নজরুল মঞ্চের শো করতে গেছি, স্টার্টেড স্মোচিং মি। এই বছর 3-4 আগের কথা বলছি। আবার এই যে বাহ্যিক বাইরের ব্যাপারটা বললাম, এছাড়াও এমন অনেক ফ্যান আছে। কিছুদিন আগে একজন ফ্যানের সাথে আলাপ হলো আমার, সে আমাকে বলল যে ও আমার সাউন্ডটা শোনার জন্য, যে সাউন্ড আমি প্রডিউস করতাম, সেজন্য ও নিজের একে আপগ্রেড করতো। ইজ এ সায়েন্টিস্ট, বিদেশে থাকে এখন। তো সে বলছে যে আমি ওই ধীরে ধীরে বেজাও তলির গানটা তুমি যে বুমটা বেসটা ইউজ করেছো, ওই বেসটা আমি এমনিতে পাচ্ছিলাম না বলে, জানো আমি এত এরকম এই কিছু জায়গা আলাদা বলছে আমি এইরকম একটা সিস্টেম কিনেছিলাম, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং যে কেউ শুধু এক্সপেন্সিভ এমনি অ্যাফোর্ড করে না। তো দেয়ার এরকম লোক আছে আমাদেরকে ভালোবেসে গান শুনে নানা রকম করে। এই কয়েকটা মনে পড়লো যেগুলো বললাম। আর এত খাটনি, এত পরিশ্রম, এই পাগলদের এই পাগলামোটা দেখার পরে সব দূর হয়ে যায়। কোনো পরিশ্রম লাগে না। আমার কোনোদিন মনে হয়নি আজ পর্যন্ত। মানে তুমি মঞ্চে উঠছো, শিলাজিৎ আসছে, এটা শুনে অ্যাম্বিয়েন্স যে সাউন্ডটা ক্রিয়েট করে দেয়, তুমি মনে হলো তাদের সাথে মিশে গেলে। অ্যাড্রিনালিন রাশ শুরু হয়। এবং আমি দেখেছি, আমি শো শেষ করার পরে মাঝে মাঝে নিজের কাছে নিজেও চ্যালেঞ্জ করেছি। একটা সময় গেছে, সেটা প্রথম দিকে তখন অত বুঝতাম না, একদিনে 2-3টে শো করেছি, খুব স্ট্রেন পড়তো, তখন ব্যাপারটা জানতাম না। এখন আমি যেভাবে শো করি, যা হয় সেটা একদিনে ওই সেট আপ নিয়ে বিভিন্ন জায়গায় শো করা সম্ভব না, হয় না। কিন্তু আমি শো শেষ করার পরে আমি কন্টিনিউয়াস 5 ঘন্টা 6 ঘন্টা যে ড্রাইভ করেছি, আমি দেখেছি আমি 5-6 ঘন্টা নিজে গান গাইতে 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 আমি ফিরেছি, আমার এক ফোঁটা ক্লান্তি লাগে না। এবং আমি মানসিকভাবে তখন ভাবি যে আমি আরেকটা শোতে, এই আরেকটাতে উঠতে হবে, যদি হয় তাহলে কি আমি এখন গান গাইতে পারবো। তো আই ফেল্ট, আমি দেখেছি যে 2-2.5 ঘন্টা গান গাওয়ার পরেও আরো 2-2.5 ঘন্টা গান, মানে গাওয়ার খিদেটা খুব ন্যাচারাল মনে হয়, খুব স্পন্টেনিয়াস মনে হয়। যেটা আমি করি, সেটা গান বলুক বা যাই বলুক, যেটাই করি সেটা আমার কখনো এনার্জি হয় না। আমি টায়ার্ড হয়ে গেছি শো করে, হ্যাঁ লোকে দেখবে আমি ঘেমে গেছি, লোকে দেখবে আমাকে দেখে মনে হবে আমি নেশা করেছি, আমি তখন এমন অবস্থায় থাকি মনে হবে যে একটা হি ইজ ডুইং সামথিং আউট অফ হিজ ওয়ে, হয়তো ক্রাউড সার্ভ করার জন্য ঝাঁপিয়ে পড়লাম ক্রাউডের মধ্যে, সেগুলো হয়। আমার নিজের ক্লান্ত লাগে না, টায়ার্ড লাগে না, এই ওদের জন্য টায়ার্ড লাগে না। একা একা দাঁড়িয়ে থেকে কাজ করতে করতে টায়ার্ড লাগতো। শিলাদা, আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে কি, এখন কি আর সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে সেই বাজারে গিয়ে আর সবজি বাজার করা বা মাছ বাজার করা, সেটা কি তুমি করো? আই ওয়াজ অলওয়েজ এ সেলিব্রিটি। ছোটবেলা থেকে সেলিব্রিটি। আমি পাড়াতে ঢুকলে পাড়ার দুটো লোক আমায় ডেকে কথা বলতোই, কেমন আছিস জিজ্ঞেস করতো। আমি চুল কেটে গেলে পাড়াতে হয় একজন খারাপ বলতো, একজন ভালো বলতো, বলতেই হতো চুলটা নিয়ে। আমি একটা জামা পরলে সেই জামাটা কোথা থেকে কিনেছি জিজ্ঞেস করার জন্য লোক থাকতো। তো আমি ছোটবেলা থেকেই ওই একটা আমি করে এসেছি। এখন স্পেক্ট্রাম বেড়েছে, খুব যে বেড়েছে তা না, কারণ আমার অত শ্রোতা ভক্ত নেই। আমার শ্রোতা ভক্তর সংখ্যা বাকি যারা যারা আছেন তাদের তুলনায় অনেক কম, আমার নিজের মনে হয় সেটা যারা অনেক কম, অত স্ট্রং আমার নেই। কিন্তু যতটুকু স্ট্রংচে আছে, আমি কিছু মানুষের মধ্যে ওই ফিলিংটা আমার সবাই, আমি ভেরি ক্যাজুয়াল, আমার কোনো অসুবিধা হয় না। আমি রাস্তাঘাটে যদি কারোর সঙ্গে দেখা হয়, কেউ আমাকে লোকেট করে ফেলে, বলে ফেলে, আমি তার সঙ্গে মজা করতে থাকি। আমি নিজের পরিচয় দিই না, অনেক সময় কনভিন্স করিয়ে দিই। আমাকে নচি বলে পুলিশ ছেড়ে দিয়েছে, আমার গাড়ি ওয়ান ওয়েতে ঢুকে গেছিল, আমাকে দেখে বলছে আমি উপল দুজনে শো করতে যাচ্ছি, আমি করতে গেছি, আমাকে শ্রীকান্ত ভেবেছিল, ওই চন্দ্রবিন্দু চলে যাচ্ছে বলেছে। মজার মজার ঘটনা ঘটেছে। অদ্ভুত হয়ে দেখি আমার বাড়ির পাশে, আমার গ্রামের বাড়ির পাশে শান্তিনিকেতনে ও থাকে, খবর পেয়েছি, তোর সাথে দেখা হয়েছে, আমি দেখা করেছি। আমি তখন ফিরছি, ফিরে ওর সাথে একটা চায়ের দোকানে বসে ও আর আমি দুজনে মিলে বসে বসে চা খাচ্ছি, লোকজন নেই আশেপাশে, চায়ের দোকানের লোকও আমাদের চিনতে পারে।
আমি ওখানেও বসেছিলাম চুপচাপ, তো দুটি ছেলে এসে চা খাচ্ছে, একটা গাড়ি নিয়ে এসছে, আর ওখানে ঠিক যেখানে বসে চাটা খাচ্ছি তার পারে ওখানে কোনো একটা অক্সিজেন কোম্পানি বা কোনো একটা কোম্পানি, বড় অফিস, বিশাল বড় অফিস, ফ্যাক্টরি এটা আছে, কাদের ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। এতে ঢোকার মুখে, বোলপুর ঢোকার একটু আগে। তো ছেলে দুটি এসে নিয়ে এসে কথাবার্তা বলে হঠাৎ যদি কিছু মনে না করেন বলুন, তা বলছো বললো আপনি শিলাজিৎ তো? আমার খুব খুব হলো, আর যেইও বলেছে আমি গলাটাও একটু বদলে ফেলেছি, আচ্ছা, বদলে একটু সামান্য ভালো হয় না, কেউ বলো শিলাজিৎ? শিলাজিৎ মনে হচ্ছে আমার না, এই গুবি যেখানে আমার এই লোকটা বলে শিলাজিতের নয় বলছে, মুশকিল হয়ে যাচ্ছে, নিজেও ঘাবড়ে গেছে। কি আমার সিলাইতে বন্ধু দেখতে, গুপিকে বলতে, গুপি ছোটবেলার বন্ধু, ও টিউনিন, ও সঙ্গে সঙ্গে নিয়ে বলছে তোকে আমি বলেছিলাম না, বলে আমরা দুজনে স্টার্টেড, ও আমাকে কাউন্টার করছে, কথা বলছে, আমরা দুজনে চালিয়ে যাচ্ছে, ছেলে দুটো না মানে আপনাকে বিশ্বাস করুন অবিকল, আপনার স্বর, কণ্ঠস্বর দেখতে, আপনার অ্যাটিটিউড, নড়াচড়া সব মনে হচ্ছে, আমি তো অতটা লুকোতে পারছি না, মেন্টালি আমি প্রিপেয়ার্ড নই, আমার কোনো মেকআপ নেই, কিছু নেই যে আমি অন্য সাজিয়ে আছি। আমি তখন আমার মনে হয় চুলটা পুরো এই সোনালি ফোনালি কি একটা করেছিলাম, আর আমি ওই ধুতি পরতে ভালোবাসি কটনের, সেরকম পরে আমি হ্যাগার্ড একটা লুক নিয়ে বসেছিলাম, তো দাড়ি ফাড়ি হয়ে, গ্রামের বাড়ি গেলে আমি ওরকমই হয়ে যাই, পাগলটা লাগে দেখে সবাই ভাবে, ওরা বসে আছে কোথাও না বলতে, ছেলেটা চলে গেল মিনিট 5-7 বাদে, কনভিন্সড চলে গেল, ও চলে গেল, কপি হেভি আসছে, এখনো এরকম করছিস তুই, এরকমই করে আছিস করছিস। আমরা বসে, আমি আর গুপি দুজনে এতদিন বাদে দেখা হয়েছে, আমি তখন আর কোনো ডিস্টারবেন্স আমার ভালো লাগছে, সো আই অ্যাভয়েডেড লাইক দ্যাট, কারণ আমি জানি পরে বলবো একটা এই করবো, একটা সেলফি তুলবো, তারপরে আস্তে আস্তে হবে। ছেলেটা মিনিট 10 বাদে ঘুরে এসছে আবার, গাড়িটা নামিয়েছে, ওই অফিসটাই পাশে, অফিস চলে গেছিল, অফিস থেকে আবার ঘুরে এসছে দুজনে মিলে, দিয়ে এসে আমার ঠিক সামনে দাঁড়িয়ে এরকম করে বলছে আপনি একবার বলুন আপনি শিলাজিৎ, স্যার আমি অফিসে গিয়ে মন দিয়ে কাজ করতে পারছি, কি যন্ত্রণা। আরে ভাই আমি নই বলছি, অন্য ব্যবসা আছে কে করছে, আমি দেখে আমার বুঝতে পারছি আমি কি ব্যবসা করি, এখানে বুঝে থাকতে হয় না স্যার, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি একবার বলে দিন সিরিয়াসলি বলুন, গুপি তো তারপরে দেখতে হয় তাকে, দম মনে হচ্ছে বেরিয়ে যাবে, সে কি করবে বুঝে উঠতে পারছে না, মানে কোন গানটা বলবে, কোন করবে। সো আমি আমার বাজার নিয়ে যেটা বলছো, এখন আমার বাজার করা একটু কমে গেছে, আমার থেকে বাজারের ডিস্টেন্স একটু দূরে বলে, আচ্ছা, আমি যেখানে থাকি, নইলে আমি যখন কালিন্দিতে ছিলাম আমি নিজে বাড়ি থেকে নেমে বাজার করতাম, আমার বাজার করতে খুব ভালো লাগে, এখনো টুকটাক দাঁড়িয়ে বাজার করি, গড়িয়াহাটে বাজারে ঢুকে দরদাম করে বাজার করা মজাই আলাদা, কিন্তু ফ্যান্টাস্টিক। আমি তো আমার ওই রকম দর করি না, আমার মাছটা দেখে দাদা দেখুন, মাছটা তুলে দেখায় কানকোটা লাল, আমি তো এটা দেখছি না, বলে তাহলে কি দেখছি এখন, মাছ কিনতে এসে আমি আপনাকে দেখছি, আপনার কানকো দেখছি, আপনি ঠিক আছে, আমার সব ঠিক আছে, আমি কি করে মাছ চিনবো, আপনি বিক্রি করছেন আপনি চিনবেন, আপনি বিশ্বাস করছি দেবেন, মাছটা ভালো হলে দেবেন, খারাপ হলে দেবেন না, বা এটা হতে পারে আপনিও জানেন না, খারাপ হলে আপনি অ্যাকসেপ্ট করবেন পরে যে হ্যাঁ খারাপ ছিল। তো দাদা সামনে নিউ ইয়ার আসছে, তো আপকামিং কি কি প্রজেক্টস আমরা দেখতে চলেছি, মানে শিলাজিৎ থেকে ইন্টারেস্টিং কিছু, শিলাজিৎ থেকে আমরা কি পেতে চলেছি? একটা করার কথা চলছে হিন্দি অ্যালবাম, সেই হিন্দি অ্যালবামটা হয়তো ডাবলস হবে, 2টো গান থাকবে, 2জন গায়ক মিলে আমরা করব, আর তারপরে তার আগেই আর একটা কাজ আছে, সেটা সুপ্রভাত বলে আমাদের এক পুরনো আমার ভক্ত ছিল, যে কবি ছিল, তো তার একটা গান, লেখা গান আমি সুর করেছিলাম, সেইটা
নিয়ে কাজ করা ছিল, সুর তৈরি করা ছিল। তো তারপর আরো দুজন, দীপাংশু এবং কিংসুক, এদেরও দুটো লিরিকের আমি সুর করেছি। তো এরাও সুপ্রভাতের বন্ধু ছিল। তো আমরা ভালো আছিস ভাই বলে একটা অ্যালবাম করবো, সেটা সুপ্রভাতকে ডেডিকেট করে, ওকে মনে রেখে, যে এই অ্যালবাম। আরো আছে অনেক, মানে ছবির হ্যাঁ, মুভির কথা একটু শুনি। তুমি Movie plan. আবার আমরা কবে তোমাকে নতুন কোন ফিল্মে দেখতে পাবো? প্ল্যান রয়েছে, দুটো মুভি করা, একটা ওয়েব সিরিজের। কোভিড এর সময় একটুখানি হয়ে গেছে, তো সেটা তো বলতে পারছি না, সেটা করার কথা আছে। আর নিজেরও কিছু কাজ করার কথা আছে, নিজের প্রডিউস করব। আচ্ছা, তুমি কি চাইনিজটা বেশি পছন্দ করো নাকি সব পছন্দ করো? সুস্বাদু খাবার সব পছন্দ করি। কোনো দিন আমি ভীষণ স্পাইসি কিছু খেতে ভালোবাসি। আচ্ছা, আবার মোস্টলি আমি কম তেলে রান্না, কম স্পাইসে রান্না করে ওটার টেস্টটা কি সেটাকে পাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি ফুচকাতে যা ঝাল খেতে পারি, আচ্ছা, আমি নিজে অবাক হয়ে যাই, কেন কি জানি না। এখনো খাও? স্ট্রিটে দাঁড়িয়ে একদম জমিয়ে ঝাল দিয়ে ফুচকা? আরামসে সেই বাবা বলে যা কাঁচা লঙ্কা বাটা দাও, আরো কাঁচা লঙ্কা বাটা দাও, মানে ওই ফুচকাটাতে ঝালটা আমি আর অনেকক্ষণই আমাদের আড্ডা চলছে, আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শিলাজিৎদা আমাদের সাথে রয়েছে, আর যদি আমি আমাদের দর্শকদের শিলাজিৎদার গলায় দুকলি গান না শোনাই তাহলে মনে হয় সেটা অন্যায় হবে। এবং আমারও হয় না, আমার তোমার নয়, মানে লোকে আমাকে বলবে যে তুমি শিলাজিৎদার সাথে এতক্ষণ আড্ডা দিলে একটু বললে না যে শিলাদা একটু গান গাও। তো আমি রিকোয়েস্ট করবো তুমি যদি দু লাইন আমাদের। আমি শুনুন, আমি ব্রাহ্মণের ছেলে, আমার পৈতেরটা নেই, বা পৈতের পর থেকে হারিয়ে গেছে, কিন্তু আমি ব্রাহ্মণের ছেলে। আমাদের নিয়ম হচ্ছে যখন আমরা খাবো তখন আমাদের কথা বলতে নেই। আচ্ছা, গান তো পরে কথা। তাহলে কি খেয়ে নিয়ে একটু দুকলি হবে? কি গান শুনবে? তোমার তো অজস্র গান প্রচন্ড হিট, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে ফেভারিট ঝিন্টি। তো তুমি যদি একটু ঝিন্টি দু লাইন আমাদের জন্য গাও। ঝিন্টি তো আমার ঝিন্টির থেকে বেশি পপুলার হয়ে গেছে এখন একটা গান, ঝিন্টির প্যারোডি যেটা করেছে, ঝিন্টি তুই খিস্তি হতে পারতিস। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, জোরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্টি বৃষ্টি হতে পারতিস, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক, হোক ঝিরঝির বা ঝমঝম, আয় ঝেপে দেব সব প্রেম না মেপে। তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে। তুই হয়ে যা তোরই মতো মিঠে রোদ্দুর, তুই হয়ে যা আলো থালু ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। অ্যাকচুয়ালি খাবারটা হচ্ছে যাকে নিয়ে বলা, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। একদমই তাই। যদি না খেলাম তাহলে কি হলো? থ্যাংক ইউ শিলাজিৎদা, থ্যাংক ইউ শিলাজিৎদা আমাদের রিকোয়েস্ট রাখার জন্য। তুমি তোমার ফ্যানেদের জন্য এবং আমাদের আহারে বাহারে কলকাতার যারা মেম্বার রয়েছে তাদের জন্য যদি তুমি দুটো লাইন একটু বলো কিছু। আহারে বাহারের কতগুলো ব্লগ আমি দেখেছি, তার মধ্যে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমার জানা ছিল না, দার্জিলিং আমি বহুবার যাওয়ার পরে অথেন্টিক নেপালি খাবার আমি বহুত খুঁজেছি, কিন্তু কেন জানি না আমি পাইনি। এবং সম্ভবত কার্শিয়াং এর ওখানে একটা জায়গায় তুমি থেমে ওখানে একটা পর্কের প্রিপারেশন, মার্গারেটস ডেক। অনেকেই জানে না, এবং একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, মানে তুমি যদি কোনোদিন ওখানে ভিজিট করো এবং প্রপার ঠান্ডার সময় যদি যাও, ওই ওপেন ব্যালকনিটা না পুরো মেঘে ঢেকে যায়, মানে কার্শিয়াং। কার্শিয়াংয়ে
তো ওটা আমি জানতাম না, আমার ওটা খুব ভালো লেগেছে। তো এইরকম ধরনের ট্রিপে ওই যখন আমি দেখছিলাম যে ও একটা চিকেন প্ল্যাটার নিয়েছিল, পট প্ল্যাটারটার কথা মনে পড়ছিল আমার, হ্যাঁ, গ্লেনারিজের ছাদে বসে খাওয়া। সো খুব লাইভলি অনুষ্ঠান, খুব ইনফরমেটিভ, খুব ভালো লাগলো। যারা খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে। তোমাদের গোটা বছর, সামনের বছরটা ভালো কাটুক, প্রচুর টাকা পয়সা ইনকাম করো, জীবনে প্রচুর প্রেম হোক, ফুর্তিতে থাকো, এই আমার ইচ্ছে, থেকে বেশি কিছু নেই, কমও নেই। আহারে বাহারে অনুষ্ঠানটা দেখতে থাকো, এই ব্লগটা আহারে বাহারে কলকাতা, এবং শুধু কলকাতা না, কলকাতার বাইরে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে আহারে বাহারে। সেখানকার বিভিন্ন রকম খাদ্য অভ্যাস যা আছে, খাদ্য প্রণালী, সেগুলো তোমাদের সামনে তুলবে। তোমরা আহারে বাহারে কলকাতা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জাস্ট সাবস্ক্রাইব করো, বেল বাটনটা করে টিপে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, এনজয় করো। থ্যাংক ইউ দাদা, আজকে আমাদের এই লাঞ্চের জয়েন করার জন্য গুস্ততে। আমরা ফিউচারে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।